ডিজিটাল বাংলাদেশ যেটাকে তারা বলতো তারা সফল করেছে, সেটাই আসলে সফল হয়নি, বা সেখানে যে তারা কি করেছে সেটা এখন আসলে এক এক করে বেরিয়ে আসছে। যেটা আগেও কিছুটা বিভিন্নভাবে গণমাধ্যম সবাই বা আরও যারা আছেন তারা চেষ্টা করেছিলেন যে মানে তাদেরকে চ্যালেঞ্জ করার, তো তারা সবসময় সেটাকে ডিনাই করতেন, বলতেন যে না আমরা সফল, আমরা ডিজিটাল বাংলাদেশ করা সফল ছিলাম। তো তাদের সফলতার চিত্র আসলে দেখা যায় যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন সূচক হয়, সেটা জাতিসংঘ হয় বা বিভিন্ন গবেষণার প্রতিষ্ঠান তারাও করে। তো সব সূচকেই দেখা যায় যে আমাদের সমপর্যায়ের যে দেশগুলো আছে সেই দেশগুলোর চাইতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। যদি আমাদের সমপর্যায়ের দেশ পাশাপাশি হচ্ছে আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিছিয়ে, হয়তো একটা দুটো দেশ আমাদের চাইতে পিছিয়ে থাকে, কিন্তু আমরা তাদের থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। তারা এ পর্যন্ত যে 25,000 কোটি টাকা ব্যয় করেছে সেখানে তাদের প্রশিক্ষণে ব্যয় ছিল 2,000 কোটি টাকার উপরে, শুধু প্রশিক্ষণ বাবদ ব্যয় করেছে। এই প্রশিক্ষণের ব্যয় সরকারের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে প্রশিক্ষণের ব্যয় ওখানে লুটপাট ছিল, ঠিকমতো প্রশিক্ষণ হয়নি, নামকস্তে প্রশিক্ষণ আসছে, হয়তো ওখানে একটা অ্যালাউন্স ছিল সেটা দিয়েছে চলে গিয়েছে। তো এই তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের যেটা বলা হয়, বা স্বাভাবিকভাবে আমাদের দেশের ডিজিটালি বা এই সেক্টরে যে উন্নয়নটুকু দেখা যায়, সবাই একটা প্রশ্ন করে যে আপনি এই যে উন্নয়নের কথা বলছেন ডিজিটালি, আপনি আসলে সরকারের কোন সার্ভিসটা আপনি নিজে ব্যবহার করেন আপনার ডেইলি লাইফে। তো সেখানে আমরা যেটা দেখি যে যদি পার্সোনালি আমার নিজের হিসেবে দেখি, আমি যেই সার্ভিসগুলো ব্যবহার করি এক্সেপ্ট সরকারের ওয়েবসাইট ইউজটা, সেখানেও প্রশ্ন রয়েছে থাকতে পারে, বাট বাকি সব কিছুই যেগুলো হচ্ছে বেসরকারিভাবে, এটা আর আমরা বেসরকারি উদ্যোগটাই দেখি। আমাদের নিজেদের জীবনের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটা বেসরকারি উদ্যোগের সার্ভিসগুলি, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর হোক বা অন্য যে কোনো কিছু হোক, ট্রান্সপোর্ট, যে কোনো কিছু। তো এই যে বলে যে সরকার এগুলো করে দিয়েছে, আসলে মানে এই যুগে এসে এটা যে সরকারই থাকুক, কোনো সরকারই পিছিয়ে থাকতে পারতেন না ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বা এইখানে এই জিনিসগুলো তৈরি করার দিক থেকে। তারা যেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন গাল গল্প দিয়ে করেছেন, সেটাকে আসলে তারা নিজের ক্রেডিট তো বলেইছেন, প্লাস তারা হচ্ছে অনেক, তাদের মনোযোগ ছিল ভবন নির্মাণে। তারা সুদৃশ্য ভবন তৈরি করতেন, বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিতেন, যেগুলো অনেকগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার, তার নামে, তার ছেলে মেয়েদের নামে, সেগুলো ধরেছিল। তারা 92টা হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক, এর মধ্যে ইনকিউবেশন সেন্টার, এরকম স্ট্রাকচার তৈরি করার উদ্যোগ তাদের ছিল, হয়তো বা এখনও আছে, যেহেতু বাতিল হয়নি বলে এখন পর্যন্ত জানি। তো সেগুলোর মধ্যে গত 15 বছরে মাত্র 3টা হাইটেক পার্ক, 3টা সফটওয়্যার পার্ক আর 4টা ইনকিউবেশন সেন্টার তারা চালু করতে পেরেছে, আর বাকি সব নির্মাণাধীন। কিছু তারা অফিসিয়ালি বলে যে আমরা 18টা চালু করেছি, বাট আসলে 10টা চালু আছে, বাকিগুলো এখনও কাজ শেষ না করে তারা চালুর জন্য দিয়ে দিয়েছে, মানে বলছে যে চালু, আমাদের এটা অপারেশনাল। আর সেখানে কিছু কিছু জায়গাকে মানুষ এগুলো বিনোদন পার্ক হিসেবে জানে, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, মানুষ ঘুরতে যায়, কারণ ওগুলো এমন এমন জায়গায় তৈরি হয়েছে যেটা হচ্ছে যে আসলে ওই জায়গাতে কেউ যাবে কিনা, কারণ এখনও বাংলাদেশের সব সার্ভিস বা যা কিছুই বলি সব কিছু হচ্ছে আমার ঢাকা কেন্দ্রিক বা বড় শহর কেন্দ্রিক। তো বড় শহরের বাইরে যখন আপনি একটা জিনিস করবেন তখন ওটা আসলে পড়েই থাকে, কারণ ওইটার ব্যবহার করার মতো ওই জনবল আমার হয়নি, আমার ওখানে আসলে কিছু নেই, কারণ পড়াশোনা বলি যা কিছুই বলি মানুষ সব বড় শহর কেন্দ্রিক চলে আসে এবং সেখান থেকে ওই দক্ষ জনবল আসলে পাওয়া যায় না। এখানকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলি বা একজন তথ্য প্রযুক্তিবিদ, সে আসলে ওই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ সে করবে না, কারণ আমাদের সিস্টেমটা এখন ওইভাবে গড়ে ওঠে নাই, বা বিগত সরকার ডিজিটাল বাংলাদেশ বলুক, স্মার্ট বাংলাদেশ বলুক, সে সেই কাঠামোটা গড়ে দিয়ে যেতে পারেনি। সে ভবন তৈরি করা দরকার, তার ভবন তৈরি করে দিয়ে গেছে, কিন্তু ভবনে যে কে গিয়ে কাজ করবে সেটা আর হয়নি। তো ফ্রিল্যান্সারদের একটা গল্প বলে যে আমাদের অনেক ফ্রিল্যান্সার, আমাদের অনেক রেমিটেন্স আসে ফ্রিল্যান্সারদের মাধ্যমে। হ্যাঁ, আমাদের সংখ্যায় ফ্রিল্যান্সার অনেক হয়েছে, কিন্তু গুণগত মানের দিক থেকে যদি বলি বা ইনকামের দিক থেকে বলি, সেটা কিন্তু যারা আমাদের চাইতে সংখ্যায় পিছিয়েছে তাদের থেকে আবার আমরা এদিকে পিছিয়ে, আমরা অনেক কম মানে পয়সা হলে আমরা কাজগুলো করে দিই, কারণ আমার ওই স্কিলটা এখনও হয়নি, আমি জাস্ট বেসিক কিছু শিখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু এদেরকে যে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দেওয়া সেটা আর হয়নি। এরপর আমাদের একটা আমরা
20, 21, 25 পর্যন্ত বিভিন্ন টার্গেট নিতাম যে আমার $5 বিলিয়ন রপ্তানি হবে আইসিটি খাতে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উনি নিজে সর্বশেষ বলেও গিয়েছেন যে আমাদের এখন আইসিটি খাতে $2 বিলিয়ন রপ্তানি। বাট আমাদের পত্রিকাতেই আমরা ছাপিয়েছিলাম সবার সঙ্গে কথা বলে এবং সরকারের বিভিন্ন সংস্থার ডেটা দিয়েই এটা আসলে টেনে টুনে $1 বিলিয়ন মতো হয়, এর উপরে আসলে যায় না। কিন্তু তারা আসলে প্রচারটা করে সেভাবেই করতেন। তারা আসলে যেই ধরনের যতটুকু না করেছেন তার চেয়ে অনেক বেশি বলতেন। তো সেই বলার জায়গা থেকে যদি কাজটা যতটুকু করতেন তাহলে বোধহয় আসলে সিনারিওটা একটু চেঞ্জ হতো। কারণ নিজেদের বেশিরভাগ কথায় কথায় প্রকল্প নেওয়া হতো, মনে হতো আজকে একটা প্রকল্প নিব, আজকে একটা অ্যাপ বানাবো, সব কিছু নিজেদের তৈরি করার একটা টেন্ডেন্সি ছিল। যে আমরা এই গল্পটা আমরা শুনতাম, আমরা নিজেরা জুম প্ল্যাটফর্ম করব, সেরকম একটা বৈঠক নামে তৈরি করেছিল, আমরা নিজের মতো একটা ফেসবুক তৈরি করব। আসলে এই জিনিসগুলো যে আমি তৈরি করার আগে একটা জিনিসেরও ফিজিবিলিটি স্টাডি যেটাকে বলে যে এটা আসলে মানুষের কাজে আসবে কিনা। আমি একটা জিনিস বানালাম সরকারের টাকা খরচ করে, কিন্তু এটা কি আসলে আমাদের দেশের মানুষ ব্যবহার করবে? অলরেডি যদি ওরকম একটা সার্ভিস থেকে থাকে আমি তাহলে ওই জিনিসটা আসলে কেন বানাচ্ছি? এইটার কোনো অ্যান্সার ছিল না। আমাদের সব কিছু তৈরি করতে হবে, এই টেন্ডেন্সিটি তাদের বেশি ছিল, মানুষ ব্যবহার করুক বা না করুক। এরকম আইসিটি সেক্টরে সরকারের দিক থেকে বানানো প্রচুর সার্ভিস আছে, অনেক কিছু তারা করেছে যেগুলো একটাও কোনো কাজে আসেনি। সরকারের কোটি কোটি টাকা এখানে ব্যয় হয়েছে।